ও ও ও হুম, চল চল। বাইরে বেরিয়ে এলাম। কারের কাছে আসতেই ভাবিকে দেখে বললাম, দেখ ভাই, তোর ভাবির অবস্থা। এমনভাবে সাজ দিয়েছে মনে হচ্ছে তার বিয়ে। ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি, এমনভাবে সাজ দিয়েছেন মনে হচ্ছে আপনারই বিয়ে। বললাম অন্য শাড়ি পরতে, কিন্তু পরলো না। ভাবি কোন গাড়িতে উঠবা? মাহিন ভাইয়ার সাথে যাবা না অন্য গাড়িতে? তোমরা দাঁড়িয়ে কেন? উঠে বসো। মামার কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে। চল। মাহিনের ভাইয়া ড্রাইভারের সাথে সামনে বসলো, আর আমি, মাহিন, ওর ভাবি থেকে আর কয়েকজন পিছনে। মোট 5টা গাড়ি। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বুঝলাম এটাই বিয়ে বাড়ি। মাইনের কাছে গিয়ে বললাম, তোর চাচাতো বোন বারবার আমাকে ঘুরে ঘুরে দেখেছে। তুই কিভাবে দেখলি? তার মানে তুইও দেখছিস? তোর মনে হয় আমি দেখব? গাড়ির গ্লাসে দেখেছি। সে যাই হোক, চল। মিষ্টি মুখ করবি, তোকে বেইজ্জত করার চেষ্টা করবে, কিন্তু আমি থাকতে টেনশন নিস না। সবাই মিলে গেটের সামনে এলাম। সব আটার ময়দা হাজির। 20,000 টাকা লাগবে, তবেই গেট ছাড়বো। আমি কিছু বলার আগেই ভাইয়া বললেন, টাকা নিলে তোর নানিকে ডেকে নিয়ে আয়। দাঁড়াও, মিষ্টি মুখ করিয়ে নেই। মেয়েটা মিষ্টি নিয়ে এগিয়ে মুখের সামনে দিল। যখন খেতে চাপে তখন চামচ টেনে নেবার আগেই হাত দিয়ে আমি নিয়ে মাইনের মুখে ভরে দিয়েছি। আস্তে আস্তে বললাম, খা শালা খা, ভালো করে মিষ্টি খা। আর এমনভাবে না দাঁড়িয়ে থেকে সরেন, রাস্তা দেন। আপনি কে মশাই? আপনাকে তো জানি বলে মনে হচ্ছে না। আমার পরিচয় জেনে কি হবে? রাস্তা ছেড়ে সরেন। বললেই কি রাস্তা ছেড়ে দেবো? 20,000 টাকা দেন, রাস্তা ছেড়ে দেবো। 1 থেকে 20,000 পর্যন্ত গুনেন, তারপর পাবেন। এইগুলো বলে লাভ নেই। কেউ একজন ফর্ম স্প্রে দিতে আসছিল, তাই বললাম, এই কাজ ভুলেও না, এই ফর্মে আমার অ্যালার্জি। ভাবি, ভাইয়া, আপনারা কথা বলেন। আমি সাইডে সরে গেলাম। ভাইয়ার সামনে আসতে হবে না। এই সব রাস্তা ছেড়ে দে। বিষয়টা কেমন হলো? ভাইয়াকে অনেক ভয় পায়। এটা আমার ছোট মামাতো বোন। ও আচ্ছা। সবাই সাইডে সরে গেল। মেয়েটার দিকে তাকিয়ে বললাম, লস প্রজেক্ট। আমাদের প্রজেক্ট লস প্রজেক্ট হবে না মশাই। এখান থেকে না পেলে অন্য জায়গায় পেয়ে যাবো। হুম। নাক সিটকে চলে গেল। সব ঝামেলা শেষ করে এসে সবাই মিলে নাস্তা করে নিলাম। দেখতে দেখতে অনেক সময় চলে গেল। কাজী এসে বিয়ে রেজিস্ট্রি করে গেছে। আমি ক্যামেরাম্যান। ছবি তুলতে তুলতে সময় কেটেছে। এক জায়গায় আমি, মাহিনের ভাইয়া থেকে আরও কয়েকজন বসে আছি। তখন এক ঝাঁক রমণীর আগমন ঘটলো। নিশ্চয়ই ছবি তুলতে বলবে। এই যে মিস্টার ক্যামেরাম্যান, কয়েকটা ছবি তুলে দেবেন। সবার ছবি উঠানো হয়েছে, আর কত ছবি তুলবো? কিন্তু আলাদা ছবি নেই। আমাকে কয়েকটা ছবি তুলে দেন, বাকি সবারও ছবি তুলে দিতে হবে। আমাকে কি আপনার পার্সোনাল ক্যামেরাম্যান মনে হয়? মাহিনের ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, ভাইয়া, আপনি ছবি তুলেন। এই যে মিস্টার, ছবি তুলে দিবেন নাকি দিবেন না সোজা বলে দেন। আহা, রাগ করেন কেন? সুন্দর মানুষকে রাগ মানায় না। ঢং। ছবি তুলে দিবেন কি না বলেন। মাহিনের চাচাতো ভাই বলল যে সে ছবি তুলতে পারে, তাই ক্যামেরা ওকে দিয়ে দিলাম। নেন, ইচ্ছে মতো ছবি তুলুন। যাও ছোট ভাই, ছবি তুলে দিয়ে আসো। নেন, পার্সোনাল ক্যামেরাম্যান দিয়ে দিয়েছি। ওরা একটু দূরে চলে গেল। ভাইয়া, আপনাকে এত ভয় পাই? একটু পরে ক্যামেরা দিয়ে গেল। না জানি কতগুলো ছবি তুলেছে। হোয়াটসঅ্যাপে নীলার মেসেজ এলো। কি করো? কবে বাসায় আসবা? ঢং। কানে ব্লুটুথ দিয়ে ফেসবুকে ফানি ভিডিও দেখতে শুরু করলাম। একটু পরে আয়শা পাশের চেয়ারে বসলো। দেখি আর কেউ নেই। আপনার হাসিটা অনেক সুন্দর। এই মেয়ে কি আমার সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করছে? মাফ কর বইন, এইসবে আমার হাসি পাই। ধন্যবাদ। কনের তো ছবি তোলা হয়নি। আপনি কি ছবি তুলতে পারেন? ফোনে পারি, ক্যামেরা কখনো ইউজ করিনি। নাইম আসলে তাকে পাঠাবো। কেন? আপনি গেলেই তো পারেন। না থাক, আপনার ভাবি জানতে পারলে মারবে। আপনি বিবাহিত? কেন মনে হচ্ছে না?
না দেখে মনে হয় না। সত্যি কি আপনি বিবাহিত? হুম, বউ আছে, 2টা বাচ্চাও আছে, আরও কয়েকটা নেওয়ার ইচ্ছে আছে। তারপর ক্রিকেট টিম বানাবো। আমার কথা শুনে হেসে দিল। কোন ক্লাসে পড়াশোনা করা হয়? ইন্টার সেকেন্ড ইয়ার। নাইম আমি একই ক্লাসে। বুঝলাম। নাইম আসতে বললাম, যাও তো ছোট ভাই, কনের ছবি তুলে নিয়ে আসো। আমি একটু এদিক সেদিক ঘুরে দেখি। নাইম ক্যামেরা নিয়ে চলে গেল। আমি উঠে চলে এলাম। ঘুরে ফিরে দুপুরে খাওয়া শেষ করলাম। দেখতে দেখতে অনেক সময় কাটলো। যাবার আগে বরের জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না। চুন্নিগুলো জুতো চুরি করেছে। এই যে মিস চুন্নি, জুতো দিয়ে দেন। 10,000 টাকা লাগবে। আমার জুতার দাম 1,000 টাকাও হবে না, আর সেই জুতার জন্য 10,000 টাকা চাই? মামুর বাড়ির আবদার নাকি? 50 টাকা নিবি? জুতা দিয়ে যা। তোমার মতো কিপটা 2টা নেই। ভাইয়াকে ডাকবো? লাভ হবে না, টাকা নিয়ে তবেই ছাড়বো। এইসব চুন্নিকে বলে হবে না। আমরা তো ব্যবস্থা করে এসেছি। নাইম, যাও তো ভাই, নিয়ে আসো। নাইম চলে গেল। একটুবার একটা বক্স নিয়ে এসে আমাকে দিতে এই বক্স থেকে স্যান্ডেল বের করে বললাম, নে ভাই পরে নে। সব আটার বস্তা আমার দিকে রেখে তাকিয়ে আছে। আপনারাই ওই জুতা পরেন। পায়ে পরবেন না গলায় সেটা আপনারাই জানেন। ভালো হচ্ছে না কিন্তু। দাদু, তোমার নাতিরা আজকে কাজটা ঠিক করলো না। সব লস প্রজেক্ট। কান্না করিয়েন না বন্ধু, সবাইকে 5 টাকা করে দিয়ে দিবি। চকলেট কিনে খেয়ে নিবে। সব আপনার জন্য হয়েছে। ইচ্ছে করছে আপনার গলা চেপে ধরে মটকে দেই। আপনি ডাইনি না পেতনি? বন্ধু চল, যাওয়া যাক। আর দুপুরে টাকাগুলো কে নিল? হাত ধোয়ার নাম করে 2,000 টাকা নিয়ে নিলেন। সরেন এখান থেকে। মাহিনের দাদা শ্বশুর মানে মাহিনের নানা বলল যে সব টাকা সে দিয়ে দিবে। গতকাল তো এখানে আসবে, তখন বোঝাবো কত ধানে কত চাল। ঠিক আছে ঠিক আছে, ওখান থেকে চলে এলাম বউ নিয়ে মাহিনদের বাসায়। বন্ধু, ভাবিকে কোলে নিয়ে যা। আমি ফটো প্লাস ভিডিও করি, তোদের স্মৃতি হিসেবে থেকে যাবে। লজ্জা করে তো। নাটক কম করো প্রিয়। তুই কি কোলে তুলে নিয়ে যাবি? আমার কথা শুনে কোলে করে নামানো থেকে বাসার ভিতরে আসা পর্যন্ত অনেক ফটো আর ভিডিও করলাম। সময়গুলো হাসি তামাশার মধ্য দিয়েই পার হয়ে গেল। রাতে, বন্ধু সাবধানে সব কিছু করিস, যেন ডাক্তার না ডাকতে হয়। দূর হয়ে যা শয়তান। দে এটা। এমনভাবে আমার চোখের সামনে ঘুরতে হবে না। ধুরালা। মাহিন চলে গেল রুমের ভিতরে। আমি মাহিনের চাচাতো ভাইয়ের সাথে এসে ঘুমিয়ে পড়লাম। আপাতত 2-3 দিন সমস্যা হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। ভাবি, কেমন কাটলো বাসর রাত? তোকে বলতে হবে? আমি তোকে কিছু বলেছি? বন্ধু বল, কেমন কাটলো তোদের ফার্স্ট নাইট? তোর কি মনে হয় তোর মতো আমারও অবস্থা হবে? শালা, তোর মতো কি সবার কুত্তা ভাগ্য নাকি? দেখ ভাই, ওই সব জায়গায় হাত দিয়ে কথা বলবি না। আমি কিছু বলতে শুরু করলে তুই কিন্তু মুখ বন্ধ করতে পারবি না। তুই তো জানিস আমি আগুনে ঘি ঢালতে ভালোই পারি। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আচ্ছা বল, তোর মাজার অবস্থা কেমন? তোর জায়গা মতো লাথি দিব। দূর হয়ে যা শালা। এই, তোমরা সে খেয়ে নাও। আসছি। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আজকে মেয়ে পক্ষ থেকে ওদের নিতে আসবে, তাই জমিয়ে সব কিছু রান্নাবান্না চলছে। দুপুরে ভাবি, ছেলেটা কে চিনলাম না। শয়তানের কারখানা। দেখতে হ্যান্ডসাম আছে না, কিন্তু পছন্দ হলেও লাভ নেই, কারণ বিবাহিত। তো কি হয়েছে? আমি কি তোমাকে একবারও বলেছি যে ক্রাশ খেয়েছি বা পছন্দ হয়েছে? ছেলেটাকে এর আগে কখনো দেখিনি বলে মনে হয় না, তাই তার পরিচয় জানতে চেয়েছি। কারণ দেখে আমাদের এদিকের মনে হচ্ছে না। গেট আপ একদম ভিন্ন। মাহিনের ক্লাসমেট, মাহিনের সাথে বিয়ে খেতে এসেছে। ও আচ্ছা, শয়তান বেটা। সময়গুলো এমনভাবেই যাচ্ছে। রাতে আপু, কি হয়েছে তোমার? সারাক্ষণ মন খারাপ? দুলাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কোনো কিছুই ভালো লাগে না, মনে শান্তি নেই, সবসময় অস্থির হয়ে থাকি, দমটা কেমন বন্ধ হয়ে আসে। কি হয়েছে? যেদিন থেকে বাসায় এসেছো সেদিন থেকে তোমার মুখে হাসি নাই। সবসময় কেমন চিন্তিত থাকো? না, কিছু না। ভাইয়া কোথায়? তোমার সাথে আসলো না তো? তার বন্ধুর বাসায় গেছে, ওর বন্ধুর বিয়ে। যা প্রবলেম তা বলতে চাইছো না। আচ্ছা, আর জিজ্ঞেস করলাম না। আচ্ছা, বেবি কি কবে নিবা? বিরক্ত না করে এখন যা তো।
কিছু ভালো লাগে না। নিধি আর কিছু বলল না, চলে গেল। নীলা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আমি অনেক অন্যায় করেছি, কথা বলতে এলে ইগনোর করেছি, ভালো ব্যবহার করিনি, মেজাজ দেখিয়ে কথা বলেছি, ছোট করে কথা বলেছি। আমি সরি বলবো, কেন বলবো? ওখানে 1 সপ্তাহ থাকা হলো। 1 সপ্তাহ থেকে আজকে বাসায় এলাম। কয়েকদিন ঘোরাঘুরি, আড্ডা এসবের ভিতর দিয়েই গেছে। বাসায় আসতেই তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কিছু বললাম না, পাশ কাটিয়ে রুমে চলে এলাম। পিছনে পিছনে আম্মু এলো। তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তোর হাতে ব্যান্ডেজ কেন? বাসায় আসতে না আসতেই তোমার শুরু হয়ে গেছে। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ব্যান্ডেজ। ভালোভাবে বলতে পারিস না? গতকাল সাইকেল চালাতে গিয়ে একটা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাত কেটে গেছে, 10টা সেলাই লেগেছে। এইটাকে তুই ছোট অ্যাক্সিডেন্ট বলিস? যেই কাজ করতে পারিস না সেটা করতে যাস কেন? বাপের জন্মে কখনো সাইকেল চালিয়েছিস যে সাইকেল চালাতে গেছিস? তুই কখনো ভালো থাকতে দিবি না। শার্ট খুলে বিছানায় শুয়ে গেলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আসো কেন? ভালোভাবে ডাক্তার দেখিয়েছিস? মেডিসিন নিয়েছিস? না, ডাক্তার দেখাবো কিভাবে? সুচ ছিল, সুতো ছিল, কাঁথা সেলাই করার মতো করে একা একা সেলাই করে নিয়েছি। ইচ্ছে করছে তোর গলে থাপ্পড় দি। এত ইচ্ছে করলে ইচ্ছে মতো থাপ্পড় দিয়ে যাও তো। সব সময় মশার মতো ঘ্যান 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 করতেই থাকে। গতকাল কিছু বলিসনি কেন? কি বলতাম? ইচ্ছে করে কিছু বলিনি। এমনভাবে দাঁড়িয়ে না থেকে যাও তো। ওখানে ঠিকমতো ঘুমোতে পারিনি, ঘুমোতে দাও। আম্মু চলে গেল। যেমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খাবে। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে আবার সত্যি সত্যি না মারতে শুরু করে। ও মা গো, কি ব্যথা করে! জি আম্মু, বলেন। আকাশ বাসায় এসেছে, অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে। বলল হাতে 10টা সেলাই লেগেছে। কিভাবে হাত কাটলো? কিভাবে, কি হয়েছে? বলল সাইকেল চালাতে গিয়ে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু ফোন কেটে দিল। আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। দুপুরের দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ওয়াশরুমে এসে গোসল করলাম। বাইরে আসতে দেখি নীলা দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে বিছানায় এসে বসে গেলাম। কতটুকু হাত কেটে? যেই কাজ করতে পারো না সেই কাজ কেন করতে যাও? এত কিছু না জানলেও চলবে, আর জেনে কি করবেন? কেন? আমার কি জানার কোনো অধিকার নেই? এমনভাবে কথা বলো কেন? আমার থেকে শুনেছেন, তারপরও জিজ্ঞেস করার প্রয়োজন তো দেখি না। প্রতিশোধ নিচ্ছ নাও, যত খুশি প্রতিশোধ নাও, তবুও ডিভোর্স দেওয়ার কথা বলিও না প্লিজ। কেন? আমার হাতে একটু ভালো হলেই উকিলের কাছে যাব। আমি প্রতিশোধ নেব কেন? উঠে বাইরে এলাম। আম্মু খেতে দাও। খেতে পারবি? তুমি খাইয়ে দাও। তুমি থাকতে টেনশন কি? আমার আর তো কোনো কাজ নেই। আমি গোসল করে নামাজ পড়ব। নীলাকে বল খাইয়ে দেওয়ার জন্য। তুমি তোমার কাজ করো, আমাকে চামচ দিয়ে যাও। তোমার কিছু করতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। রান্নাঘরে এসে একটা চামচ খুঁজে ডাইনিং টেবিলে এসে বসে পড়ি। আমি খাইয়ে দিচ্ছি, ওভাবে খেতে পারবা না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি আমার প্রবলেম সলভ করতে পারি। হুদাই এত জেদ করার কি আছে? তোমার হাতে ব্যান্ডেজ, কিভাবে খাবা শুনি? নীলার কথা শুনে নীলার দিকে তাকালাম। শালা কি একটা অবস্থা! এখন নাকি এই মেয়ের হাত থেকে খেতে হবে। আম্মু যে খাইয়ে দিবে না সেটা ভালোভাবে বুঝতে পারছি। চুপচাপ বসে থেকে লাভ নেই, আমার হাতেই তোমাকে খেতে হবে। উঠে রুমে চলে এলাম। কে বলেছে খেতে হবে? একটু পরে ভাত সবজি প্লেটে করে হাজির। ভাত মেখে আমার মুখের সামনে ধরলো। শালা খিদে বলে গেছে, আবার মেডিসিনও খেতে হবে। আমার মুখের সামনে খাবার ধরে রেখেছে, কেমনটা লাগে? লজ্জা পেতে হবে না, নাও খেয়ে নাও। খাবারের উপর রাগ করে থাকলে হয়? এতই লজ্জা করলে আমি চোখ বন্ধ করে নিচ্ছি। বাধ্য হয়ে খেতে হচ্ছে। কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে পানি খেয়ে নিয়ে মেডিসিন খেয়ে শুয়ে গেলাম। শুতে শুতে 1 নাম্বার চাপ দিল। এটা যে কতটা মেজাজ খারাপ করে বলে বোঝাতে পারবো না। উঠে মতিয়াই হুদি পড়ি। খেয়েছে? পেটে খিদের জ্বালা থাকলে না খেয়ে যাবে কোথায়? কিছু বলেছে? না, ঠিকমতো কথা বলে না, উল্টাপাল্টা জবাব দিচ্ছে। শুয়ে শুয়ে ফোন দেখছি। একটু পরে নীলা দরজা আটকে বিছানার কাছে এসে শুয়ে পড়ে। এত ক্লোজ হচ্ছেন কেন? দূরে সরুন। আমার বাম হাত কিন্তু ঠিক আছে। আমি কি তোমাকে ভয় পাই? আপনি কেন? আপনার 14 গোষ্ঠী ভয় পাবে। এত কিছু বুঝি না।
আপনি আমার থেকে দূরে সরেন। এত প্রেম ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। হাত ঠিক হয়ে গেলে আমি কিন্তু ঢাকায় চলে যাব। কি জন্য? আমাকে নিয়ে যাবা না? আপনাকে কেন নিব? আপনাকে তালাক দিয়ে আমি চলে যাব। আপনিও মুক্ত, আমিও মুক্ত। কিছু বুঝে ওঠার আগেই আমার পাশে এসে গলা চেপে ধরে বলল, আর একবার ডিভোর্স দেওয়ার কথা বললে গলা চেপে মেরে দেবো। আমাকে চেনো তুমি? বাম হাত দিয়ে আমাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ছে না। এমন না যে ব্যথা করছে, শুধু আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছি। আপনি এটারই যোগ্য। যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত। আমার কিছু লাগবে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দয়া করে ডিভোর্স দেওয়ার কথা বলো না। তোমার মুখ থেকে এমন কথা শুনলে বুকে খাঞ্জারের মতো লাগে। আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমাকে মাফ করে দাও। আমার ভুলের জন্য এত বড় শাস্তি দিও না, প্লিজ। অনেক দেরি হয়ে গেছে। আপনার প্রতি আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। আপনি বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। দয়া করো, আমাকে এত বড় শাস্তি দিও না। অন্য পাশে মুখ করে শুয়ে রইলাম। কান্নার শব্দ কানে আসছে, ঘুম আসছে, কিন্তু কান্নার জন্য ঘুমোতে পারছি না। আপনি কি অন্য সাইডে মুখ করে কান্না করবেন? দোহাই লাগে তোমার। আপনি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন। আপনি আমাকে বলেছেন আমার মতো ছেলেকে ভালোবাসা যায় না, সংসার করা তো দূরের কথা। তাহলে এখন এই কান্নাকাটি কেন? আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার অন্য কাউকে লাগবে না, আমার শুধু তোমায় লাগবে। আমি তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসি। এমন ভালোবাসা চাই না, লাগবে না আপনার মতো মেয়ের ভালোবাসা। আপনার মতো মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই না, আমার কাছে রাখতে চাই না। সরি। সরি বললেই সব কিছু মাফ হয়ে যায় না? আমি যেটা ভেবেছি সেটাই করব। ও মা, খুব ব্যথা করে। ওরে শয়তান মহিলা, ছাড়, ব্যথা করে। কুত্তি আমার হাত কামড়ে ধরেছে, ছাড়ছে না, আর ছাড়াতেও পারছি না। বর্তমানে আমার ডান হাত নেই বললেই চলে, এখন ওটা কাজের না। আরে ছাড়েন, না হলে কিন্তু পরে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আমার কথা শুনে ছেড়ে দিল। কপালে অনেক দুঃখ আছে বলে রাখলাম। আমাকে আর একবার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আর এমন হবে না। কোনো প্রকার রিপ্লাই দিলাম না, চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি জড়িয়ে ধরে রেখেছে। ছেড়ে উঠে বাইরে আসলাম, এসে টিভি অন করে মোটু পাতলু দেখতে শুরু করি। আম্মু পাশে এসে বসলো। তোর হাতের অবস্থা কেমন? ভালো। তোমার অবস্থা কেমন? তুই কি সত্যিই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিবি? মেয়েটাকে একটা সুযোগ দিয়ে দেখ, দেখ পরিবর্তন হয় কি না। কুত্তার লেজ কখনো সোজা হয়, মানুষের স্বভাব পরিবর্তন হয় না। এই জন্য তো তোকে বলছি একটা সুযোগ দিতে। যদি দেখিস পরিবর্তন হয়নি, তখন এমন ডিসিশন নে। মেয়েটা কেমন হয়ে গেছে দেখেছিস? তোমার আর কিছু বলার থাকলে বলো, আর না থাকলে যাও। তুমি যখন বললা তখন ভেবে দেখবো। না, তোকে বলার মতো আর কিছু নেই। শুধু এই কথাটাই বলার ছিল। যদি আমার কথা শুনিস তাহলে আমার অনেক ভালো লাগবে। বুঝেছি। আর আমাকে এসব বলে ব্ল্যাকমেইল করে আর আমার থেকে কোনো কিছু আদায় করতে পারবে না। এটাই তোমার শেষ চাওয়া, মনে রাখো। আমাদের অধিকার সম্পর্কে তুই কখনো পড়েছিস? তোর মনে হয় আমার ঋণ বা তোর বাবার ঋণ পরিশোধ করতে পারবি? আবার তোমার শুরু হয়ে গেল। কোনো কাজ না থাকলে গিয়ে ঘুমাও। আমি এসব জানি, বলতে হবে না। ভুল ভালো সিদ্ধান্ত নিয়ে আবার কথা বলতে আসছে। তোমার ভুল সিদ্ধান্তের জন্যই আমার এমন অবস্থা। ওটা তো বুঝতে পারছি। তোদের জোর করে বিয়ে দেওয়া উচিত হয়নি। ভাগ্যে হয়তো এমন ছিল। আমি পছন্দ করে বিয়ে করে যদি এমন হতো, তাহলে কি বলতে? ভাগ্যের লিখন। তখন তো ঠিক উঠতে বসতে কথা শোনাতে। বাবা মায়েদের এই একটাই সমস্যা। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আম্মু উঠে চলে গেল। আমি টিভি দেখায় মনোযোগ দিলাম। বিকেলে তামিমের ফোন এলো। রিসিভ করে বললাম, বল। ওখানে আর কতদিন থাকবি? আমি তো সকালে বাসায় এসেছি। শালা, তোকে ডাকলাম কিন্তু যাসনি। বললাম তোকে রিসিভ করতে যাব, কিন্তু শুনলি না। আমার কাছে একদমই টাকা পয়সা ছিল না। আচ্ছা বল, কেমন আছিস? ভালো না রে, অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে। মাহিনের সাইকেল চালাতে গিয়ে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করে হাতের তালু কেটে গেছে। আহারে কি অবস্থা, বাইরে আয়। এক সপ্তাহ থেকে দেখা হয়নি। আসছি। সম্রাট চাচার চাইতে ওখানে আই। আমিও আসছি। ফোন কেটে টিভি অফ করে রুমের ভিতরে আসতে গিয়ে নীলার সাথে ধাক্কা। এত তাড়াহুড়ো করে রুমে আসছো কেন? কোথাও কি যাবা? পাশ কাটিয়ে আসতে গিয়ে আবার সামনে দাঁড়ালো। প্রবলেম কি?
কোথায় যাবা বলো? আর এমন হাত নিয়ে কোথাও যেতে হবে না। চোখ দেখাতেই সামনে থেকে সরে গেল। শার্ট পরে বাইরে চলে এলাম। দোকানে আসতেই দেখি তামিম বসে আছে। চাচা, 2টা চা দেন। বাপের জন্ম কখনো সাইকেল চালিয়েছিস? যেই কাজ পারিস না সেটা কোনো করতে যাস? আরে কি থেকে কি হলো বুঝতে পারলাম না। সে বাদ দে, রিলেশন কি আবার কন্টিনিউ করছিস? ফরজান আর কিছু বলেনি? বলবে না মানে? কিন্তু তোকে দেখতে পারে না। পারবে কিভাবে? কেউ সহ্য করতে পারে না। ওই যে উচিত কথা বলি, তাই সবার উপর থেকে নিচ পর্যন্ত আগুন লেগে যায়। সব নাটক নকশা করবে, আর কিছু বলতে গেলেই আকাশ খারাপ। ভাবছি কি করব, না করলাম না ঠিক মতো লেখাপড়া, আর না করেছি এমন ভাবে পড়াশোনা করে চাকরি হবে কিনা তাও জানি না। এত প্রেশার নিলে চলে? আগে পড়াশোনা শেষ কর, তারপরে সব চিন্তা ভাবনা কর। মাহিন কবে আসবে, কিছু বলেছে? নতুন বিয়ে করেছে, এদিক সেদিকে ঘুরতে দে, সময়গুলো এনজয় করতে দে। আগামী সপ্তাহ চলে আসবে। চা দিয়ে গেল। দুজনে চা খেতে খেতে কথা বলতে লাগলাম। সন্ধ্যায় কখন বাসায় এসেছো? আর তোমার হাতে কি হয়েছে? সকালে বাসায় এসেছি, আর হাত কেটে গেছে তাই ব্যান্ডেজ করা। কিন্তু আপনি এই দিকে কেন? কাজে আসা হয়েছিল। তামিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমরা আড্ডা দাও, আমি যাই। আব্বু চলে গেল। দুজনে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। রাতে বুঝলাম, আগামীকাল তোমার মায়ের সাথে ঝগড়া হবে। আপনারা দুই বান্ধবী কি করবেন আপনারা ভালো জানেন। আকাশ কোথায়? এখনো বাসায় আসেনি? খাবে কখন? খাওয়া হয়ে গেছে? আগামীকাল সকালে বাজারে যেও, মাছ থাকলেও মাংস নেই। চুপচাপ বসে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। ফোনে পুরোনো গানগুলো শুনছি। একসময় এই গানগুলো কত পপুলার ছিল, প্রায় সব জায়গায় শোনা যেত। কিন্তু এখন তেমন শোনা যায় না। আইটেম গানের ভিড়ে, ডিজে গানের ভিড়ে এগুলো কোথায় যেন হারিয়ে গেছে। FM সুমন, ইমরান খান থেকে অনেক শিল্পী কোথায় যেন হারিয়ে গেছে। একটা সময় ছিল এদের গান দিয়ে পুরো মেমোরি কার্ড ভর্তি ছিল। এখন ইউটিউবে সার্চ করে খুঁজে শুনি। ওষুধ খাওয়া হয়েছে? কিছু না বলে সামনের দিকে তাকিয়ে আছি। ঢং দেখাতে এসেছে। না জানি কোন মেয়েকে এত মন দিয়ে দেখছে। তবুও কোনো রিপ্লাই দিলাম না। এর কোনো কাজ নেই নাকি? তোমার ফেসবুক আইডির নাম কি? ফোন নাম্বার আছে না? আর এত কথা না বলে গান শুনতে দেন। আর আপনার পড়াশোনা নেই, সামনে পরীক্ষা আছে। এখানে এসে টেপ রেকর্ডার অন করে দিয়েছে। নিজের চরকায় তেল দাও। তোমার পড়াশোনা নেই? তোমার ফেসবুক আইডির নাম বলো। জেনে কাজ নেই, আমাকে গান শুনতে দেন দাও। শুধু শুধু বিরক্ত করছে। আপনি আপনার মতো থাকেন না। মন পাথরের প্রেমে পড়েছে। কিভাবে চুপচাপ বসে থাকি বলো? কানের পাশে মশার মতো ঘ্যান ঘ্যান করবেন না, নাহলে থাপ্পড় দিয়ে পটল তুলতে পাঠিয়ে দিব। তোমার সাহস কত দেখি? আমাকে মারতো। এই না, উঠতে হবে না, বসেই থাকো। কুত্তা, বলেছি বলে কি সত্যি সত্যি উঠতে হবে নাকি? আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশ দেখে কখনো প্রেম করার ইচ্ছে জাগেনি। ভেবেছিলাম বিয়ে করে বউকে ভালোবাসবো, কিন্তু এমন ভালোবাসলাম আর এমন ভালোবাসা দিল যে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস কোথায় উঠে গেছে? আপনার নানির কাছে। আপনি কি চুপ থাকতে পারেন না? না, আমি চুপ থাকতে পারি না। আচ্ছা শোনো না, মন প্রেমে পড়েছে, কি করা যায়? প্রেম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যাদের আছে তাদের জিজ্ঞেস করেন, আপনার উত্তর পেয়ে যাবেন। ওখানে গিয়ে কেমন মেয়ে দেখেছো? সুন্দর কেউ ছিল না? এমনভাবে উত্তর দিয়ে কি কথা বলার পথ বন্ধ করতে চাইছো? আমি চাইলেও তো আপনি ঠিক বুলডোজার নিয়ে চলে আসছেন। শোনো না, ওই যান, শোনো না। ঢং। চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকলাম। বাইরে থেকে চেয়ার নিয়ে এসে পাশে বসে জানালার উপর হাত রেখে হাতের উপর মাথা রাখলো। মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে ঢং করার কি আছে? আমি ঢং করতে চাইলেও কি তুমি ঢং করতে দিচ্ছ? ঢং করার আগে শেষ করে দিচ্ছ। আচ্ছা শোনো, ভালোবাসি তোমায়। এত কথা বলেন কেন? চুপ করে বসে থাকতে পারেন না? তোমার সাথে কথা বলে মন তৃপ্তি পাই। মন ভালোবেসে ফেলেছে। তুমি চাইলে আমি বদলাতেও প্রস্তুত।